রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024-এ 44,228 পদে শূন্যপদ জারি করেছে। তোমরা সবাই ফর্ম অ্যাপ্লাই করছো এবং তোমরা সবাই খুব এক্সাইটেড হয়ে রয়েছো। কিন্তু তোমরা কি জানো, জিডিএস এর রুলস 3 বলে একটা নিয়ম আছে, আর এই নিয়মটাকে বলা হয় কালা কানুন। কালা কানুনের অর্থ হলো ভাই কালো নিয়ম। মানে এই যে রুলস 3, এই রুলস 3-এতে এমন এমন নিয়ম আছে না ভাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর নিয়ম আছে, শুনলে তোমরা চমকে যাবে যে এইরকমও নিয়ম হয়। কিন্তু এই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই জেনে নেওয়া দরকার। যারা এইবার বিশেষ করে জিডিএস এর জন্য ফর্মটা অ্যাপ্লাই করেছো বা অ্যাপ্লাই করতে চলেছো, তোমাদেরকে তো এই নিয়মটা অবশ্যই জানতে হবে 100%। কারণ ইন ফিউচার তোমাদের যদি কোনো প্রকার সমস্যা হয়, সেগুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। তোমাদের অনেকের অনেক প্রকার প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্নের উত্তর এই জিডিএস রুলস 3 এর মধ্যেই আছে। তো হাত জোড় করে একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, মাঝপথে কেউ স্কিপ করবে না, কারণ প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য। প্রথমে দেখো রুলস 3A। রুলস 3 এর অন্তর্গতে বিভিন্ন প্রকার নিয়ম আছে। প্রথম নিয়মটা দেখে নাও। প্রথম নিয়মে বলা হয়েছে জিডিএসদের 5 ঘন্টার বেশি ডিউটি করতে হবে না। মানে জিডিএস যে কর্মচারী, তাকে 5 ঘন্টার বেশি ডিউটি না করলেও হবে। মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো, 5 ঘন্টা ডিউটি মানে এটা কি তোমাদের ফুল টাইম চাকরি? একদমই নয়। জিডিএসটাকে তোমরা বলতে পারো এটা তোমাদের একটা পার্ট টাইম জব। ফুল টাইম যদি চাকরি হতো তাহলে তোমাদের ডিউটি টাইম হতো 8 ঘন্টা, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা তোমাদের 5 ঘন্টার চাকরি, তোমরা বলতেই পারো জিডিএস একটা পার্ট টাইম জব। এটা কিন্তু রুলস 3-তে বলা রয়েছে। নেক্সট কি বলেছে রুলস 3-এ? বলেছে 65 বছর বয়স পূর্ণ হয়ে গেলে জিডিএসদের রিটায়ার করে দেওয়া হবে। মানে যারা জিডিএসে যাচ্ছ, তোমাদের 65 বছর বয়স পূরণ হলেই জিডিএস থেকে তোমাদেরকে কিন্তু পদত্যাগ করতে হবে, মানে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে। এটা সমস্ত সরকারি চাকরির ক্ষেত্রে হয়, তো এটা কিছু বড় ব্যাপার নয়, সবার ক্ষেত্রে হয় যে 65 বছর বয়স হয়ে গেলে তাকে সেই চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার দেখো রুলস 3-এতে 3 নম্বর পয়েন্টে কি বলেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সবার জন্য। 3 নম্বর পয়েন্টটা দেখো কি বলেছে, জিডিএস এর বেতনের উপর সম্পূর্ণ নির্ভর থাকা চলবে না। মানেটা কি বলতে পারছে, বুঝতে পারছো? মানেটা বলতে চাইছে যে জিডিএসে তোমাদের যে স্যালারি দেওয়া হয় সেটা কিন্তু টিআরসি এর উপর ভিত্তি করে, টিআরসিএ মানে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্সেস, যেটার উপর ভিত্তি করে একজন জিডিএস কর্মচারীকে ম্যাক্সিমাম 15,000 টাকা বেতন দেওয়া হয়। কিন্তু সেই বেতনের উপর তুমি জিডিএস এর কর্মী হয়ে তোমার পুরো পরিবারকে ডিপেন্ডেন্ট কিন্তু থাকা চলবে না। মানে তোমাকে আলাদা কোনো এক্সট্রা ইনকামের সোর্স থাকতে হবে। আর এই বিষয়টা যখন তুমি জিডিএস এর চাকরিতে জয়েন করবে তার আগে লিখিত জমা দিতে হবে। তোমাদেরকে আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম না যে তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন একটা আন্ডারটেকিং ফর্ম ফিল আপ করতে হয়। সেই আন্ডারটেকিং ফর্মে স্পষ্ট বড় বড় করে লিখে দেওয়া রয়েছে জিডিএস এর উপর, জিডিএস এর বেতনের উপর সম্পূর্ণ নির্ভর থাকা চলবে না। জিডিএস কর্মচারী মানে যে জিডিএসে যাবে তাকে তার আলাদা কোনো এক্সট্রা ইনকাম সোর্স থাকতে হবে। মানে তোমাকে অন্য কোনো একটা রাস্তা থেকে ইনকাম করতেই হবে, কারণ এই জিডিএস এর যে স্যালারি সেটা কিন্তু এতটা বেশি নয় যে তোমার পুরো পরিবার ডিপেন্ডেন্ট থাকবে। এটাও কিন্তু রুলস 3 এর নিয়মে বলা রয়েছে। বুঝতে পারলে 3 নম্বর পয়েন্টটা কি? এবার দেখো 4 নম্বর পয়েন্টে রুলসে কি বলেছে। 4 নম্বর পয়েন্টটা একটু মন দিয়ে দেখো, জিডিএসকে একটি জায়গা থেকে অন্য কোনো জায়গায় পরিবর্তন করা হতে পারে। মানেটা কি জানো? এই যে তোমরা জিডিএস 2024-এর ফর্মটা আবেদন করছো, পোস্ট প্রিফারেন্স দিচ্ছ, ধরো তোমার ঘরের সামনে যে পোস্ট অফিস, তুমি সেখানে পোস্ট প্রিফারেন্স দিয়েছো, আর সেই জায়গায় তোমার চাকরিটাও হয়ে গেছে। তুমি চাইছিলে তোমার ঘরের সামনে পোস্ট অফিসে চাকরি করবে, তুমি পেয়েও গেছো। কিন্তু ইন ফিউচার ধরো এরকম কোনো দিন একটা আসলো যে অন্য একটা পোস্ট অফিসে সেখানে কর্মচারীর সংখ্যা কম, সেখানে কর্মচারীর প্রয়োজন, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অন্য কোনো পোস্ট অফিসে পাঠানো হতে পারে। যদি তুমি বলো যে না আমি ওই পোস্ট অফিসে যাব না, আমি অনেক কষ্ট করে আমার পোস্টের বাড়ির সামনে পোস্ট প্রিফারেন্স দিয়ে আমি চাকরিটা নিয়েছি, আমি এখানেই করবো বাড়ির সামনে, এটা কিন্তু চলবে না। এইরকম কিন্তু কোনো দাবি তোমার রাখা হবে না, কারণ রুলস 3-তে বলে দেওয়া রয়েছে জিডিএসকে কিন্তু চাইলে এক পোস্ট অফিস থেকে অন্য কোনো পোস্ট অফিসে প্রয়োজনের উপর ভিত্তি করে ট্রান্সফার করা হতে পারে। এটাও কিন্তু তোমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে, ঠিক আছে? এই গেল তোমাদের 3 নম্বর, সরি এটা হচ্ছে তোমাদের কত না 4 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট গেল। এইবার তোমাদের কি বলেছে 5 নম্বর পয়েন্টে দেখো। 5 নম্বরে বলেছে জিডিএসকে সিভিল সার্ভিস হিসেবে ধরা হবে না। দেখো এটা কিন্তু ভালো করে শুনে রাখো, কি বলেছে, জিডিএসকে সিভিল সার্ভিস হিসেবে ধরা হবে না। মানে একজন সেন্ট্রাল গভর্নমেন্টে ধরো অন্য কোনো ডিপার্টমেন্টে চাকরি করে, সে কিন্তু গর্বে বুক ফুলিয়ে বলতে পারবে আমি একজন কেন্দ্র সরকারের মানে কর্মচারী, আমি কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি করি। জিডিএসটাও যদি কেন্দ্র সরকারের আন্ডারে, কিন্তু সেইভাবে দেখতে গেলে
এই যে জিডিএস পোস্ট এটা কিন্তু সিভিল সার্ভিস হিসেবে ধরা হবে না। মানে একজন যদি সিভিল সার্ভিস কর্মচারী হয় তার ডিউটি হবে 8 ঘন্টা, সে স্যালারিও বেশি পাবে, কিন্তু জিডিএসের ক্ষেত্রে এটা কিন্তু কোনোটাই নয়। এর ডিউটিও 8 ঘন্টা নয়, স্যালারিও সেরকম নয়, আর সেইভাবে দেখতে গেলে এটা কিন্তু সিভিল সার্ভিসের অন্তর্গতও আসছে না। মানে তুমি জিডিএসের কর্মচারী এটুকুই বলতে পারবে যে আমি জিডিএস, এটা তুমি দাবি করতে পারবে না যে আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী, এই দাবিটা কিন্তু করতে পারবে না। এটাও কিন্তু রুলস 3 বলে দেওয়া রয়েছে। তারপর দেখো একটা কি বলেছে, জিডিএসকে কম্বাইন্ড ডিউটি করতে হতে পারে। এই বিষয় নিয়ে অনেকে কমেন্ট করো, দাদা আমাদের জিডিএসে যাচ্ছে এত চাপ, ভালো লাগছে না, এত কম টাকা স্যালারি, কাজের প্রেশার এত, ওয়ার্কলোড এত, জিডিএসের চাকরি করার থেকে না করা ভালো। ভাই এই জিনিসটা তোমরা চাকরি করার পর বুঝতে পারছো, কিন্তু তোমরা যদি রুলস 3 পড়তে না, তাহলে আগে থেকেই তোমরা জেনে যেতে। কি বলেছে দেখো, জিডিএসকে কম্বাইন্ড ডিউটি মানেটা কি, মানে জিডিএস নিজের ডিউটির পরও অন্য কারো ডিউটি করতে হতে পারে। কখন? ধরো একটা পোস্ট অফিসে শুধু জিডিএস থাকে না, বিপিএম থাকে, এবিপিএম থাকে। ধরো কোনো দিন বিপিএম বা এবিপিএম ছুটি নিয়েছে বা কোনো কারণবশত তারা সেই পোস্ট অফিসে সেই দিন কাজে আসতে পারেনি, তো তাদের কাজগুলো কে করবে? করতে হবে এই জিডিএসকে। এটা কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে। মানে জিডিএসকে নিজের কাজও করতে হবে, আবার কোনো দিন যদি কেউ ডিউটিতে না আসে তার ডিউটিটাই করতে হবে। দ্যাটস মিন কম্বাইন্ড ডিউটি, মানে নিজের ডিউটির পর আবার অন্য কারোর ডিউটিও করতে হবে। এটার জন্য অনেকে বলে যে দাদা জিডিএসে প্রচুর ওয়ার্কলোড, কী করে কাজ করব, এরকম এরকম ব্যাপার। ঠিক আছে, এটা ভাই রুলস 3 বলা রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের কয়েকটা বেসিক রুলস বলে দিলাম। যদি তোমরা জিডিএসের রুলস 3 পড়ো না, অনেক অনেক রকম নিয়ম রয়েছে, কিন্তু মেন যে নিয়মগুলো সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আরেকটা নিয়ম আছে, তোমাদেরকে মুখেই বলে দিচ্ছি, মন দিয়ে শুনে রাখো, এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই নিয়ে 2023 সালে একটা কিন্তু বড় রকম ঝামেলা হয়ে গেছিলো। 2023 সালে দেখেছিলে সবাই, অনেকে পোস্ট অফিস থেকে গিয়েছিল, আন্দোলনে নেমেছিল। আন্দোলনটা চলার কথা ছিল 12 দিন, কিন্তু 3 দিনে বন্ধ হয়ে যায়। কেন জানো? কারণ রুলস 3 বলা রয়েছে কোনো জিডিএস কর্মী যদি জিডিএস রিলেটেড বা পোস্ট অফিস রিলেটেড কোনো রকম আন্দোলনে যুক্ত হয়, সেটা যদি পোস্ট ডিপার্টমেন্ট যদি জানতে পারে, জিডিএসকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেবে। মানে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, পদত্যাগ করে দেওয়া হবে, তাকে চাকরিতে আর রাখা হবে না। ঠিক আছে, এটা স্পষ্ট বলা হয়েছে। আর 2023 সালে এরকমই একটা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। গত বছর তোমরা মনে করে দেখো, যারা আমার চ্যানেলটাকে প্রথম দিকে ফলো করছো, আমি তখন সেখানে কি চলছিল না চলছিল সবই আপডেট দিয়েছিলাম। তো সেখানে অনেকে এরকম আন্দোলনে বসেছিল, ধর্মঘটে বসে গেছিলো। ঠিক আছে, আর ধর্মঘটটা চলার কথা ছিল 12 দিন, কিন্তু 3 দিনে বন্ধ করে দিতে হয়। কারণ 3 দিনের পর 4 দিনের দিন যারা যারা জিডিএসের কর্মীরা আন্দোলনে গিয়ে বসেছিল তাদের সবার টার্মিনেশন লেটার চলে আসছিলো। মানে জিডিএস থেকে পদত্যাগ করার জন্য পোস্ট অফিস লেটার সবার কাছে পাঠিয়ে দিয়েছিল। এবার তারা লেটারটা দেখে না ভয়ে আর আন্দোলন যায়নি, এবং 3 দিনের মাথায় আন্দোলনকে সেখানে স্টপ করতে হয়, যাতে আর বেশি কোনো মানে জিডিএসদেরকে যাতে পদত্যাগ না করা হয়, সেই জন্য সেখানেই আন্দোলনকে সেখানেই আন্দোলনকে স্থগিত করে দেওয়া হয়। তো এই জিনিসটা তোমরা মনে রাখো, জিডিএসে যাবে, কিন্তু জিডিএসের যদি কোনো আন্দোলন বা কোনো প্রকার মিটিং মিছিলে যদি তোমরা সেখানে গিয়ে জয়েন করো বা ভায়োলেন্স ক্রিয়েট করো, ঠিক আছে, মানে সরকারের বিরুদ্ধে হয়ে কথা বলো, তাহলে সেই সব জিডিএসের কর্মচারীদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। এটাও জিডিএস রুলস 3 বলা রয়েছে। আর এই রুলসটা না ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ঠিক আছে, ব্রিটিশদের তখন নিয়ম ছিল যে ব্রিটিশদের ক্লাবে কেউ যদি কিছু কথা বলে তাদেরকে ডাইরেক্ট ওখান থেকে সরিয়ে দেওয়া হবে। আর সেই জিনিসটা দেখো এখনও ফলো হচ্ছে, যদিও এটা ঠিক নয়, কিন্তু এটা চাইলে চেঞ্জ করা যেতে পারে। যদি আমাদের ভারত সরকার বা জিডিএসের ইউনিয়নের কার্যকর্তা যারা রয়েছে, কার্যকর্তা, তারা যদি চায় এটা চেঞ্জ করতে পারে। ইন ফিউচার দেখা হোক এটা চেঞ্জ করা যায় কিনা। তবে এখনও পর্যন্ত 2024 সালে দাঁড়িয়েও আজ প্রায় হয়ে গেল 30-40 বছর, একই নিয়ম এখনও পর্যন্ত চলে যাচ্ছে, কোনো প্রকার চেঞ্জ আসেনি। তো যাই হোক, এই যে নিয়ম এটা তোমরা জানলে, এটা কিন্তু তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আদারওয়াইজ ফিউচারে গিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, তোমরা কিন্তু বুঝতে পারবে না যে এটা আগে থেকে বলা ছিল। ঠিক আছে, তোমরা জানতে পারলে কী কী বিষয় বলা রয়েছে। তো এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু মেনে জিডিএসে চাকরি করতে হবে। এটাই হচ্ছে তোমাদের জিডিএসের রুলস। ওকে, তো আশা করছি পুরো ডিটেলসটা ক্লিয়ার করতে পারলাম। যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তোমরা কমেন্টের রিপ্লাইও পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।